ওয়েলকাম ফিফা আওয়ারে। মাহাদি আপনার সাথে, আর আমার সাথে দুজন মানুষ আছেন। আমার ডানে স্পোর্টস অ্যানালিস্ট রুবাইদ ইফতেখার। রুবাইদ ভাই, আপনাকে স্বাগত। এবং আমার বায়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্যাপ্টেন, সাবেক গোলকিপার বিপ্লব ভট্টাচার্য। জার্মানি কিউরাসাওকে 7-1 গোলে হারিয়েছে। রুবাইদ ভাই, ওভারঅল আলাদা আলাদা 7জন মানুষ গোল করেছেন। স্ট্রাইকাররা রিডস গোল পেয়েছেন, কাই হাভার্টস গোল করেছেন, নেমিচ গোল করেছেন। সবকিছু মিলিয়ে ডিফেন্ডাররাও গোল করেছেন, মিডফিল্ডাররাও গোল করেছেন, বাট পার্টিকুলার আলাদা আলাদা সব পজিশনে সবাই গোল করেছে, যেহেতু স্কোর লাইনটা 7-1। ওভারঅল জার্মানি শুরু করলো খুব হাই নোটে, বাট অন দ্য পিচ জার্মানির খেলাটা কি আপনার কাছে খুব কনভিন্সিং মনে হয়েছে? 2014 জার্মানি এবং আপনি দেখেন 2026-এর জার্মানি, দলটাকে আপনি মেলাতে পারবেন না। হ্যাঁ, আমি 2014 জার্মানির স্টার্টিং 11-এর 11 জন খেলোয়াড়ের মধ্যে 8 জনই হয়তো তাদের পজিশনে সর্বকালের অন্যতম সেরা। ফিলিপ লাম বলেন, ম্যানুয়েল নয়ার বলেন, টমাস মুলার বলেন, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ছিলেন। এখনকার দলটা আপনি কিন্তু যারা বুন্ডেসলিগা ফলো করেন তারা ছাড়া পুরো এগাতশের নাম বলতে পারবেন, এবং জার্মানির কট্টর ফ্যান ছাড়া। অর্থাৎ আমি বলছি যে আপনার এখানে ওয়ার্ল্ড বিটার নাই। জামাল মুসিয়ালা আছেন, তাও একটা ইনজুরি থেকে ফেরত এসেছেন, আমরা কালকে দেখেছি যে ওকে তুলে নিয়েছে, পুরো ম্যাচটা খেলেন না। ওভারঅল মুসিয়ালা যতক্ষণ ছিল মাঠে, রুবাইদ ভাই, মুসিয়ালা বায়ার্ন মিউনিখের হয়েও শেষ কয়েকটা ম্যাচে খুব বেশি ভালো টাচে ছিলেন না, বাট আমার কাছে মনে হয় যে তিনি কামব্যাক করছেন। অফকোর্স একটা ইনজুরি লে অফ থেকে ফিরেছেন 3-4 মাসের মতো, তার ইনজুরিটা ছোট ছিল না। এবং ওদের জার্মানির আমি যে ছেলেটার খেলা দেখতে মুখিয়েছিলাম, লেনার্ড কার্ল, ইয়াংস্টার, 18 বছর বয়স, কিন্তু ডাকও পেয়েছিলেন প্রাথমিক ইয়েতে, বিশ্বকাপের আগে ইনজুরি বাদ পড়ে গেলেন। বাট জার্মানির আপনি বাকিদের খেলা দেখেন, আপনি শুরুতে বললেন যে 7 জন গোল করেছে, এর মানে কি? যখন যে সুযোগ পেয়েছে, অর্থাৎ কোনো আপনি যদি 7-1 গোল স্কোর গোল লাইন থাকে, আপনি ভেবে নেবেন আপনার স্ট্রাইকার হ্যাট্রিক করেছে, কিংবা আপনার উইঙ্গার দুটা গোল করেছে, বা উইঙ্গার জোড়া গোল পেয়েছে। আমরা 7 জন ডিফারেন্ট গোল স্কোরার দেখলাম। ইট শোজ যে অপোনেন্ট কত দুর্বল ছিল। আপনি কুরাসাওকে আপনি ক্রেডিট দিতে চাচ্ছেন, আমি আনফর্চুনেটলি আমি এই ব্যাপারটার অত্যন্ত সমালোচনা করি। ফিফা যে ফরম্যাটটা করেছে, এতে আসলে কুরাসাওয়ের মতো দলগুলো যারা আনডিজার্ভিং তারা চলে এসেছে। আমি আনফর্চুনেটলি কথাটা ইউজ করলাম। আমি না, এই প্রশ্নটা করতাম, আপনি তুলেই ফেলেছেন। আমি এই প্রশ্নটা করতাম। হ্যাঁ, সবাই বলবেন বিশ্বকাপে খেলছে, ডিজার্ভ করে না। সব দল আপনি যদি 100 দল নিয়ে বিশ্বকাপ করেন তাহলে ওটা বিশ্বকাপ হয় না। বিশ্বকাপটার সৌন্দর্যটাই হচ্ছে যে এখানে সুযোগ পেতে হলে আপনাকে কাঠখড় পোহাতে হবে। আপনি যদি ব্যর্থ হন, আপনাকে কাঁদতে হবে, 4 বছরের অপেক্ষায় থাকতে। আর্জেন্টিনা 1970 সালের বিশ্বকাপ খেলতে পারে নাই। ওদের দেশে অলমোস্ট রেভলিউশন হয়ে গিয়েছিল, সবাইকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। 74-এ ফেরত এসেছে, 78-এ বিশ্বকাপ জিতেছে, 86-তে জিতেছে। বিশ্বকাপ জিনিসটাকে আপনি যদি খেলো বানিয়ে ফেলেন, 48টা দল, কুরাসাও, জর্ডান, কেপ ভার্দে, আজকে স্পেনের সঙ্গে খেলা, হাইতি, এটার মানে কি? আরেকটু হলে ইন্দোনেশিয়া চলে যেত, বিপ্লব ভাই ইন্দোনেশিয়ার সঙ্গে খেলেছে অলমোস্ট। কেন এই কাতারের সাথেও কিন্তু আমরা ড্র করেছি এক্স্যাক্টলি 98-এ। এই ধরনের বিশ্বকাপ যদি আপনি করেন, এবং শোনা যাচ্ছে যে আরো দল বাড়াবে সামনের বার, যেহেতু 3টা দেশে হচ্ছে, দল আরো বাড়তে পারে, তাহলে তো মানে আমি কিছু একটা ফিফা লিগই আয়োজন করতে না, আমার হিসাবে দেখেন ইউএফএ কিন্তু সামনে চমৎকার একটা মডেল তৈরি করে দিয়েছে। টপ টায়ারদের জন্য চ্যাম্পিয়ন্স লিগ, মিডল টায়ারদের জন্য ইউরোপা লিগ, থার্ড টায়ারদের জন্য কনফারেন্স লিগ। ফিফা যদি গ্লোবাল টুর্নামেন্টই অ্যারেঞ্জ করতে চায়, র্যাঙ্কিং হিসাব করে, বা কোয়ালিফায়ারদের 3টা টুর্নামেন্ট করুক, হ্যাঁ, ওয়ার্ল্ড কনফারেন্স কাপ নামে একটা বিশ্বকাপের বদলে এটা করতেই পারে। সেখানে কুরাসাওর সম্মানটা থাকবে, খেলাটাও নষ্ট হবে। এটা তো কালকে কোনো খেলা হলো না। কুরাসাও যখন খেলতে নেমেছে, একটা গোল দেওয়ার পর তারা নিজে থেকে জার্মানির সমকক্ষ পাওয়া শুরু করলো। আমি দেখলাম যে ওভার কনফিডেন্ট খেলোয়াড়রা আউট অফ পজিশন, সব জায়গায় উইং এর ব্যবহার নাই, মাঝখান দিয়ে অ্যাটাক করতেছে, লাইনে খেলছিল। জার্মানির এগেইনস্টে আপনি মাঝখান দিয়ে অ্যাটাক করবেন, ওরা আপনাকে ছেড়ে দিবে, আন্তোনিও রুডিগার দাঁড়ায় থাকবে, আপনি সেদিক দিয়ে বল এটা তো যাবেন, এটা হয় না। এবার জার্মানিতে ফেরত আসি। জার্মানি 7 গোল দিয়েছে ঠিকই, কিন্তু আপনি কোচের কথাটা শোনেন। ম্যাচ শেষে কিন্তু বলেছেন যে এভাবে খেললে আসলে আমাদের আরো ইমপ্রুভ করতে হবে। উনি বলেন না যেভাবে খেললে ওয়ার্ল্ড কাপ যেতে হবে না, কিন্তু বলেছেন আমাদের আরো ইমপ্রুভ করতে হবে, গোল ডাজন্ট জাস্টিফাই দ্য ওয়ে উই প্লেড। তো জার্মানি অনেক দূর এগোতে হবে যদি বিশ্বকাপটা জিততে হয় তাদের। বিপ্লব ভাই, যেই আলোচনাটা আমি মানে আপনার জন্য স্পেশালি রেখে দিয়েছিলাম, যিনি কিনা বেসিক্যালি মডার্ন গোলকিপিংটাকে সেট করেছেন, সুইপার কিপার নামে একটা, বা প্রোঅ্যাক্টিভ গোলকিপিং এখন যেটাকে আমরা বলি, আপনারা কোচ, আপনারা এই টার্মটা আরো ভালো জানেন, প্রোঅ্যাক্টিভ গোল কিপিং যেটা, সেটা স্টার্ট করেছিল ম্যানুয়েল নয়ার। একটা সময় গোলকিপারদের কাজ ছিল শুধুমাত্র গোল সেভ করা। পরবর্তীতে গোলকিপাররা, মানে ম্যানুয়েল নয়ার, সেটা স্টার্ট করেছেন যে তিনি খেলাবেন,
মানে শুধু তো গোল বাঁচাবেনই না, সামনে বলকে মানে বল প্লেও করবেন, তিনি সেটা করেছেন। ম্যানুয়েল নয়ারের 40-র বেশি তার বয়স, 40-এর বেশি, এরকম একটা বয়সে জার্মানির গোল পোস্টের নিচে নয়ারকে, যদিও কিউরাসাও তার কোনো পরীক্ষা নিতে পারে নাই, বাট তিনি মানে ক্লিন শিট না কালকে। যখন খেলা ছাড়ি জাতীয় দল থেকে 2013-14, তখন আমার এজ কত ছিল আপনি বুঝতে হবে, আমাদের স্ট্যান্ডার্ডে। আর হায়েস্ট লেভেল অফ মানে লিগে খেলে সে, হ্যাঁ, এবং কন্টিনিউয়াস পারফর্ম করে যাচ্ছে, ফিটনেস। আপনি রোনালদোকে দেখেন, এখনও সারাক্ষণ জিমে পড়ে থাকে ডিউ টু ফিটনেস। সো আপনার নয়ারের কথা বলো, সে আমাদের আধুনিক গোলকিপারদের আইডল যদি বলি, সে হলো নয়ার। সো নয়ারের পজিশনিং এবং তাকে আবার ব্যাক করা, দেখেন আপনার জাতীয় দলে কখন ব্যাক করে একটা কোচ, ডিউ টু তার উপর তার মতো একজন লিডারশিপ পাবে না। বিহাইন্ডে গোলকিপার এখন যারা মডার্ন গোলকিপার, তাদের লিডারশিপ নিতে হবে, লাইকি লিডার, সে সুইপার ব্যাক খেলবে। সো সেই জিনিসটাই কিন্তু জার্মান টিম তাকে দায়িত্ব দিয়েছে, তাকে আবার ব্যাক করিয়েছে এবং সে তা প্রুভ করেছে। কিন্তু যে গোলটা হয়েছে তার কিছুই করা ছিল না। অসাধারণ একটা গোল করেছে, হ্যাঁ, ক্লিনিক্যাল ফিনিশ। সো আমার মনে হয় যে নয়ারের মতো একজন গোলরক্ষক যখন গোল পোস্টে থাকে, জার্মানরা তাদের ওই যে যতই ধরেন অ্যাগ্রেসিভ ফুটবল খেলুক, চিন্তা করবো আমার বিহাইন্ডে কে আছে। সো এখানে আমি মনে করি নয়ার ইজ দ্য বেস্ট স্টিল নাও, ডাজেন্ট ম্যাটার আপনার এজ। আমি যদি একটু ট্যাকটিক্যাল জায়গায় আসি, আমি জাপানকে কখনো এরকম খেলতে দেখি না যে 3-ম্যান ব্যাকলাইন, 5 জনের মিডফিল্ড, 2 ফুল ব্যাককে একটু উপরের দিকে তুলে দিয়েছে, তার নিচে 2 জন প্লে মেকারের, সামনে একজন, অথবা আপনি যদি এটাকে বলেন যে ক্লাসিক 3-5-3 আসলে। কালকে ম্যাচটা ড্র হয়েছে ঠিক, কিন্তু আমার মনে হয় জাপান ডিজার্ভ টু উইন। ফার্স্ট হাফে দুটো দলই একটু সময় নিয়েছে ট্যাকটিক্যাল অ্যাডজাস্টমেন্টের জন্য, কিন্তু রুবায়েত ভাই, অপেক্ষা করেছে। এটা ব্রাজিলের এগেইনস্ট আমরা মরক্কোকে যেটা দেখেছিলাম যে প্রথম 10 মিনিটে ব্রাজিলের গোল মুখে তারা 6টা শট নিয়েছে। 1996 এর পরে ব্রাজিলের এগেইনস্টে 10 মিনিটে এরকম তাণ্ডব কেউ করে নাই। আবার গতকালকের ম্যাচেও আমি যেটা আপনার নেদারল্যান্ডস যেটা করেছে যে বেসিক্যালি তারা প্রথম 7-8 মিনিট ভয়ঙ্কর প্রেস করেছে আসলে জাপানের ব্যাকলাইন। না দেখেন, আপনি যদি প্রথম হাফের খেলাটা দেখেন এবং সেকেন্ড হাফেও শুরুর দিককার খেলাটা দেখেন, যখন নেদারল্যান্ডস মেমফিস ডিপাইকে নামায় নাই এবং 3টা মেজর চেঞ্জ করে নাই, তার আগ পর্যন্ত জাপান কিন্তু কাউন্টারের জন্য অপেক্ষা করছিল, প্রেসটা ওরা সহ্য করেছে প্রথম হাফ, পরের 10 মিনিটস, 15 মিনিটস, 20 মিনিটস। এরপরে যখন তারা দেখেছে যে নেদারল্যান্ডসও ম্যাচটা জেতার চেষ্টা করছে, এই ক্রেডিটটা আসলে নেদারল্যান্ডসকেও দিতে হবে। বিপ্লব ভাই, আমি শিওর আমার সাথে অ্যাগ্রি করবেন যে দুটো দলই কিন্তু শেষ 25 মিনিট বা 30 মিনিট জেতার চেষ্টা করেছে। নেদারল্যান্ড যদি বসে থাকতো নিজেদের পজিশনে, জাপানের পক্ষে মুশকিল হয়ে যেত ম্যাচটা বের করা বা একটা গোল এক্সট্রা বের করা। নেদারল্যান্ডস এই প্রথমবার তাদের বিশ্বকাপ ইতিহাসে 2বার এগিয়ে যে ম্যাচ জিততে পারেনি। দিস ইজ দ্য অনলি টাইম। উইদাউট দ্য বল আপনি জাপানের খেলা দেখেন, পজিশনিং সেন্স দেখেন এবং গ্রাউন্ড কাভারের যে পার্সেন্টেজ দেখেন, আমি শিওর যে মানে জাপান কালকে, আমি সারপ্রাইজ না, আমি জানি যে জাপান এত ভালো টিম, আমরা এশিয়ান দলগুলোকে ছোট চোখে দেখি, কিন্তু দক্ষিণ কোরিয়া এবং জাপান বিশ্বের যে কোনো দলের সমমানের দল এখন। এদেরকে আসলে আর আমরা জাপান আর দক্ষিণ কোরিয়া যদি নেদারল্যান্ডসকে হারিয়ে দিত, আমরা সারপ্রাইজ বলতে পারবো না, একদমই না, আমি তো সারপ্রাইজ হতামই না। বিপ্লব ভাই যেই কথাটা রুবায়েত ভাই বলেছে যে মানে উইথ দ্য বল তো অলওয়েজ জাপান খুবই কুইক কাউন্টারের জন্য ভালো দল। 13 মিনিটের মধ্যে মানে 3টা গোল হয়েছে, মাঝখানে একটা নাকামুরার গোল, ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক। মানে নাকামুরা এত অল্প স্পেসের মধ্য দিয়ে সেই বলটাকে যে ছেড়েছেন, এবং মানে গোলকিপারের ভিশনও অনেকটাই, এবং ভিশনটা যদি নষ্ট করেছে কিন্তু জাপানিজ প্লেয়ারে ছেড়ে দিয়েছে পায়ের ফাঁক না, ও তো অফসাইডেই ছিল, সে ছেড়ে দিয়েছে। সেন্টার ব্যাক 3টা নিয়েছে, এরপরে 2 ফুল ব্যাক নিচে নেমে এসে 5 জনের লাইন করেছে, তার উপরে আবার 3 জনের আরেকটা ডাবল লেয়ার ডিফেন্স করেছে। এটা টোটালি কোচের উপর ডিপেন্ড করে, কোচ কি চাচ্ছে। কারণ অপোনেন্ট টিমের শক্তিগুলো ভালো করে ইয়ে করেছে, যাচাই করে কিন্তু এই টিমটাকে সাজিয়েছে। এবং জাপান চাচ্ছে যে হল্যান্ড টিমটা যেন প্রেশারাইজ করে, এটা ব্লক করবে, জাস্ট ট্রানজিশনে কুইক কাউন্টার অ্যাটাক গুলো করবে। ট্রানজিশনে জাপান ফার্স্ট হাফে যে কটা লং বল বাড়িয়েছে, জাপানকে আমি এত লং বলে খুবই কম খেলতে দেখেছি। জাপানের একটা মূল মন্ত্র ছিল, বিপ্লব ভাই যেটা বললেন, যে অনেক লো লাইং ডিফেন্স, কারণ ওরা জানে যে বক্সে এরিয়াল পাওয়ারে ওরা পারবে না নেদারল্যান্ডসের সঙ্গে। ওদের কি করতে হবে, জমাট ডিফেন্স রাখতে হবে এবং বলটা সামনে ছাড়তে হবে। যখন নেদারল্যান্ডসের সব ফরওয়ার্ড বা মিডফিল্ডাররা ওদের বক্সে ঢুকে পড়েছে, কাছাকাছি চলে আসেন, সো পেছনে যে গ্যাপটা ওটাকে এক্সপ্লয়েট করে। এবং এগেন আমি বারবার ওদের যে জিনিসটা দিয়ে মুগ্ধ, কিন্তু এক্সপ্লয়েট তো হয় নাই, দেখেন কাউন্টারে গোল হয় নাই, কিন্তু নাকামুরা প্রথম যে গোলটা করেছে এটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স। আমি যখন দেখেছি যে আপনার জাপান যখন ডিফেন্স থেকে বলকে লম্বা করে ছাড়ছিল, একদম সেম টাইম ট্রানজিশনে
খুব চমৎকারভাবে আবার নেদারল্যান্ডসের ডিফেন্ডাররা মানে ডিফেন্সকে সলিড করে ফেলেছে। জাপানের কিন্তু 6.5 ফিট লম্বা ভার্জিল ভ্যান ডাইকের মতো প্লেয়ার নাই। জাপান বেসিকলি একদম, এটা নেদারল্যান্ডসও করেছে, তারা হাই প্রেসে যায়ই নাই। না। দুটা দলই বলেছে যে আসো আমাদের হাফে খেলো, তারপরে আমরা লং বলে ট্রানজিশনে গিয়ে গোল করবো, এরকম একটা ব্যাপার। শুরুতে ডিফেন্সিভ দলটা সেকেন্ড হাফের পরে গিয়ে 3 গোল হয়ে যাওয়ার পরে গিয়ে লাস্ট 20 মিনিট আমি বলবো যে একদম হাই ইন্টেন্সিটি ফুটবল, এবং জাপান সেই সময়টা আসলে অনেক ডমিনেট করেছে। এটা কি কোচের ট্যাকটিক্স এরকমই ছিল? জাপানি প্লেয়ারদের কিন্তু আপনি অনেক স্পিডি, আপনি যদি রেড দেখেন, তাদের রানিং কন্ডিশন দেখেন এই ম্যাচের পরে, আমার মনে হয় এক এক খেলোয়াড়ের 8 থেকে 9 কিলোমিটার রানিং এর ক্ষমতা ছিল এই ম্যাচে। এক্স্যাক্টলি, এবং তারা অলমোস্ট 10 কিলোমিটারের কাছাকাছি অনেকের ওয়ার্ক রেট, এভারেজ আপনি যদি ওয়ার্ক রেট দেখেন। কিন্তু একটু ডায়াগোনালি আমার কাছে মনে হয়েছে জাপান মেবি আরেকটু পেনিট্রেট করতে পারতো। শুনেন, ফার্স্ট ম্যাচ ওয়ার্ল্ড কাপে, এবং অলওয়েজ কঠিন, তার মধ্যে নেদারল্যান্ডসের মতো বড় দল, ওয়ান অফ দ্য মোস্ট টলেস্ট টিম, রাইট, সম্ভবত বসনিয়ার পর সেকেন্ড ইফ আই এম নট মিস্টেকেন। বসনিয়া এবার সবথেকে হাইটওয়ালা টিম নিয়ে এসেছে, এরপরে নেদারল্যান্ডস। জাপানের এই অ্যাডভান্টেজটা যদি ওদের কাট অফ করতে হয়, আপনি তো মানে আপনার অপোনেন্টের যেটা সুবিধার জায়গা এরিয়াল বল, ওগুলো কম খেলবেন। বিপ্লবদা, আমি আরো কিছু ম্যাচ হয়েছে, আইভরি কোস্ট ইকুয়েডরকে 1-0 গোলে হারিয়েছে। আইভরি কোস্ট শুরুটা করেছে চমৎকার, সুইডেন তিউনিসিয়াকে 5-1 গোলে ধসিয়ে দিয়েছে। 7-1 না কিন্তু, এটা 5-1 ভাই, এটা 5-1 কিন্তু 2 গোল কম। আমি দেখেছি ভাই। তারপরে আজকে রাতে একটা ম্যাচ আছে, যদিও ওটা ওই জার্মানি কিউরাসাওয়ের ম্যাচের মতোই হইতে পারে, সম্ভাবনা আছে। কেপ ভার্দের এগেইনস্ট থেকে খেলবে এই বিশ্বকাপের এখনো পর্যন্ত সকল জরিপ বলে, সুপার কম্পিউটার বলে, এবং নানান ধরনের যে আপনার ফুটবল প্রেডিকশন এবং বেটিং সাইটগুলো আছে তারাও বলে যে সবচাইতে বেশি এগিয়ে থাকা দলের নাম হচ্ছে স্পেন। আমার দৃষ্টিতে, যদিও আমি পার্সোনালি মনে করি যে সেই জায়গায় স্পেনের তুলনায় একটা দল একটু আগায় আছে, সেটা দলটার নাম হচ্ছে ফ্রান্স। বিপ্লবদা কি মনে করেন হচ্ছে? আমার মনে হয় আরও একটা ধরেন ম্যাচ দেখতে যাচ্ছি, অনেক গোলের খেলা, আমরা গোল পাবো অনেক, বিশেষ করে স্পেনের কাছ থেকে। কারণ কেপ ভার্দের সাথে যদি আপনার ওদের সাথে কম্পেয়ার করতে যাই, সেম ক্রোয়েশিয়া জার্মান টিম, সেম আমার কাছে অ্যাজ লাইক দ্যাট। সো তারপরেও আমরা চাই যে একটা ভালো ফুটবল হোক, আর আমি পার্সোনালি চাই স্পেন ম্যাচটা ড্র করুক। আজকের ম্যাচটা বিপ্লবদা যেরকম বলেন, গোলের অনেকগুলো গোল হতে পারে, আবার কম গোল হতে পারে, কারণ স্পেন কিন্তু গোল স্কোরিং টিম না। এক নাম্বার। 2 নম্বর হচ্ছে ওরা ফুটবলে রেজাল্টের থেকে নিজেদের ট্যাকটিক্স গোছাতে সবসময় ব্যস্ত থাকে, যে আমি ট্যাকটিক্যালি আমি যেটা চাচ্ছিলাম ওটা খেলছি কিনা। দেলা ফুয়েন্তে কিন্তু ওই সেই লুইস এনরিকে, পেপ গার্ডিওলা, ভিসেন্টে ডেল বস্কে ঘরানারি একই ঘরানার কোচ, যে আমি আগে আমার ট্যাকটিকটা মতো খেলতে পারছি কিনা। 10 গোলে জিতি সমস্যা না, বা 1 গোলে জিতি ডাজন্ট ম্যাটার, আমি যেটা খেলতে চেয়েছিলাম। সো স্পেন আজকে আমার মনে হয় শুরুতে নিজেদের খেলাটা খেলার চেষ্টা করবে, এরপরে, এবং স্পেন যদি চেষ্টা করে ওদের যে মিডফিল্ড এবং ফরওয়ার্ডের কম্বিনেশন, স্পেশালি 2 উইং এবং 3 মিডফিল্ড, নিকো উইলিয়ামস, লামিন ইয়ামাল, পেড্রি, ডানি অলমো, এদের যে কম্বিনেশন, এটা কেপ ভার্দেকে ভেঙে দিতে পারবেন এরকম কোনো কারণ নাই। যে লাক্সারিটা ফ্রান্সের আছে, একটা মানে পিওর নাম্বার 9 নিয়ে আসলে কথা বলা হয়। নাম্বার 9 পজিশনে আপনি অরিজোবাল আছেন, ওভারঅল নাম্বার 9 স্পেনের কখনোই মানে ফার্নান্দো তোরেসের পরে একদম আউট এন্ড আউট নাম্বার 9 আসলে কখনোই ছিল না। এখানে আমি একটু ডিফার করি আপনার সঙ্গে। আমি যেটা বললাম যে স্পেন কিন্তু গোল স্কোরিং দল না, আপনি স্পেনকে কখনোই দেখবেন না 6-0 বা 7-1 গোলে জিতেছে, 2-0 3-0। কিন্তু ওরা যেটা করে, ওদের যে খেলাটা পছন্দ, যেমনটা জাপান করে না। জাপানকে নিয়ে আমরা কি বললাম, যে ওরা পজিশনাল ফুটবলটা খেলে, স্পেন খেলে পজিশনাল ফুটবল, বলের দখল ওদের কাছে থাকতে হবে। পেপ গার্ডিওলা এবং ভিসেন্টে ডেল বস্কের একটা কমন ফিলোসফি ছিল, প্রতিপক্ষের পায়ে যদি বল না থাকে ওরা কি করবে। স্পেন কিন্তু আমরা দেখবো যে 60-70-75% পজিশন ওদের কাছে থাকবে আজকে। আপনি দেখবেন যে স্পেন 2-0 গোলে এগিয়ে আছে, কিন্তু অ্যাটাকে যাচ্ছে না, বিল্ড করছে, অনেকক্ষণ ধরে বিল্ড করছে, বলটা ঘোরাচ্ছে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে। এবং ওদের মিডফিল্ডটা, পেড্রি স্পেশালি আমার হিসাবে এখন ওয়ার্ল্ডের বেস্ট ক্রিয়েটিভ মিডফিল্ডার। আমি যদি বলি অত্যুক্তি হবে না। রড্রি আছেন পেছনে, ডানি অলমো আছেন। সো ওদের পুরো টিমটাই কিন্তু এই ধরনের খেলোয়াড়। আপনি যে নাম্বার 9 বলছেন, বা ফ্রান্সের আপনি কিলিয়ান এমবাপে আছে সামনে, ওর মতো খেলোয়াড় কিন্তু পাবেন না। মাইকেল ওলিসে, এই পাশে হচ্ছে আপনার উসমান দেমবেলে, মাঝখানে গিলিয়ান এমবাপে, সাচা মানে এবং ডিস্ট্রাকটিভ। স্পেন যখনই সাকসেস পেয়েছে, আপনি দেখেন লাস্ট ইউরোতেও কিন্তু গোল এসেছে 2 উইং থেকে, নিকো উইলিয়ামস এবং লামিন ইয়ামালের কাছ থেকে।
ওদের ফ্রন্টে অলমো খেলেছেন কিছু ম্যাচ, ফেরান লোপেস খেলেছেন, ফার্মিন লোপেস, ফেরান টোরেস খেলেছেন, তো রাইট ফার্মিন লোপেস খেলেছেন, ফেরান টোরেস খেলেছেন, ওরিজোবাল খেলেছেন, সবাই মিলে গোল করেন স্পেনের। অর্থাৎ ওদের টিম গেমটা খুব ইম্পর্টেন্ট। বিপ্লব দা, স্পেনিশ কোচ গোলকিপার পছন্দের ক্ষেত্রে আর্সেনালে খেলেছেন দাভিদ রায়া। তার পজিশন সেন্স, তার অ্যান্টিসিপেশন, তার ফ্লেক্সিবিলিটি হাই, বাট আমার কাছে কেন জানি মনে হয় যে অ্যাথলেটিক বিলবাওয়ের গোলকিপার যিনি আছেন ইউনাই সিমনকেই হয়তো বা উনি স্টার্ট করবে, তিনি স্টার্টার, রায়া ওর সিমন। অবশ্যই সিমন, কারণ আপনি যদি অভিজ্ঞতা দেখেন, লাস্ট ওয়ার্ল্ড কাপও খেলেছে, তার লিডারশিপ আছে এবং গোলপোস্টে একজন গোলরক্ষক কোচ আছেন ওইখানে যিনি আস্থা পান তার প্রতি, কারণ এখানে অভিজ্ঞতা একটা ব্যাপার আছে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায়, এই স্টেজে অবভিয়াসলি সিমন খেলবে। আপনার কি মনে হয় না যে স্পেনের যে ডিফেন্স লাইন সেটা কিছুটা মানে এই মুহূর্তে ওয়ার্ল্ড ক্লাস ডিফেন্স লাইন আমি কোনোভাবে স্পেনকে বলতে পারি না? না, আপনি স্পেনের ডিফেন্স লাইন নিয়ে সবার একটু আছেই, কারণ অপোনেন্ট যে দলগুলো আসে, মানে সমমানের দলগুলো আসে, তখন কিন্তু তাদের স্পেনের কিন্তু ওই যে ডিফেন্স যেমন লাইন ধরেন নিয়ে আপনি ব্রাজিলেরই দুই সেন্টার ব্যাকের কথা যদি চিন্তা করেন, মার্কিনিওস এবং গাব্রিয়েল, এই দুজনেই দুইটা দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। যদিও যে গোলটা আসলে খেয়েছে মরক্কোর এগেইনস্টে, সাইবারি যে গোলটা দিয়েছে দুইজনই পজিশনে ছিল না, দুইজনেরই দায় আছে এই গোলের ক্ষেত্রে। এটা হতে পারে সিচুয়েশন, মোমেন্টাম, ফুটবলের মোমেন্টামটা কখন কি হবে আমরা কেউ প্রেডিক্ট করতে পারি না। তো ওই সময় ওই বলটা ধরেন আপনার এত সুন্দর একটা পাস দিবে, তো এই পাস থেকে এই ধরনের একটা হবে যে গ্যাপ তৈরি হবে, ওইখান থেকে সে ফিনিশ করবে, এটা কল্পনাতীত ছিল এবং সেটাই হয়েছে। পৃথিবীর সেরা দুই সেন্টার ব্যাকের মাঝে জায়গা আছে এবং দুইজনের কারো বডি পজিশন ঠিক এবং নাই। এলিসনও আসলো হতভম্ব হয়ে গেল, এত সুন্দর করে সে ফিনিশ করলো। দোষ দিতে পারবেন না 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 না, নেবার, সে আসবেই ওই জায়গায়, সে আসবে, কারণ তার হাতে অপশনই ছিল না, সে আগে আসবে, এটা বেসিক গোলকিপিং এর নিয়ম। কিন্তু মানে ক্লিনিক্যালি ফিনিশটা করেছে সুপার রাইট, ইসমাইল সাইবরি দারুণ একটা গোল। একটা সময় সে যে ফুটবলার হবে, সে একটা সময় খুবই মধ্যে ছিল, সে 2 বছর তো হাঁটতেই পারে না, সে ওইরকম একটা খেলোয়াড় এত বড় মাপের এবং এই স্টেজে এসে গোল করবে কখনো কল্পনাই করে নাই। আজকে স্পেশালি পাউ কুবার্সি বার্সেলোনা সেন্টার ব্যাক, এরিক গার্সিয়া আছেন সেখানে, বাকি আইমরিক লাপোর্ট এখন অ্যাটলেটিকো মাদ্রিদে চলে গেছেন, লাপোর্ট আসলে বার্সেলোনায় খেলেছিলেন, মার্কো কুকুরেইয়াও বার্সা প্লেয়ার, লামাসিয়া থেকে গিয়েছেন কুকুরেইয়া গতকাল বোধহয় রিয়ালের সাথে চুক্তি কনফার্ম করেছেন মৌখিকভাবে, চেলসি থেকে। কুকুরেইয়া যখন তার প্রাইম শেষ হয়ে গেছে, তারপর আবার তিনি নতুন ভাবে কেমনে জানি নিজেকে প্রাইম আবিষ্কার করেছেন। যেটা হয়েছিল বার্সেলোনায় ও যে সিস্টেমটা ছিল ওটা অ্যাডজাস্ট করতে পারছিল না, ওখান থেকে চেলসিতে যে আসলে ওর একটা একদম পুরো বলা যায় যে চেলসি না ব্রাইটনে গিয়েছিল, ব্রাইটন থেকে চেলসি, ব্রাইটনে যে ও নিজেকে রিডিসকভার করে এবং ওর রোলটা এক্স্যাক্টলি ফিক্স হয় এবং তাকে আপনার ফুয়েন্তে কিন্তু খুব ভালোভাবে ইউজ করছেন, আমরা ইয়াতে দেখেছি, আপনার ইউরোতে দেখেছি। কুকুরেয়া তার পজিশনে আমার মতে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট, এটা নিয়ে কোনো ডাউট নাই। চেলসির হয়ে অসাধারণ একটা মৌসুম কাটিয়েছেন এবং চেলসির গোলের 30-40% যোগান তার কাছ থেকে আসে। জর্ডি আলবা যে কাজটা করতেন স্পেনের হয়ে, বার্সেলোনার হয়ে দীর্ঘদিন, কুকুরেয়া কিন্তু সেই কাজটাই করছেন। ওভারল্যাপিং অনেক, এবং তার যে ট্রানজিশনাল প্লে এটা অসাধারণ। মানে ট্রানজিশনালে কুকুরেয়াকে বিট করার মতো অত্যন্ত কম খেলোয়াড় রয়েছেন এই মুহূর্তে। এবং আপনি স্পেনের ডিফেন্স নিয়ে কথা বলছিলেন যে বিশ্বমানের না, আমি এটা তো কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি করি। আপনার বাকিগুলোর নাম বাদ দিলাম, এরিক গার্সিয়া, হ্যাঁ, মার্কোস ইউরেন্তে, তারপর হচ্ছে আপনার পারো, তারপর হচ্ছে আপনার আইমেরিক লাপোর্ট, পাউ কুবার্সি আর মার্ক কুকুরেইয়া। ভাই আপনি দুইটা প্লেয়ার, আপনার দুই ফুলব্যাক যদি কখনো একটা ফুলব্যাক কুকুরেইয়াই যদি ইনজুর্ড হয়ে যায়, আপনি এখানেই ওর ভালো বেঞ্চ দিতে পারবেন না। ইনজুরি যদি আপনি হিসাব করেন, ইনজুরির কথা বলে তো আসলে কিছু বলার নেই। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফুটবলার ছিলেন নেইমার 2014 সালে, হ্যাঁ, মেসি রোনাল্ডোর পর প্রবাবলি থার্ড বেস্ট প্লেয়ার ছিলেন, হ্যাজার্ডকে ধরতে পারেন আপনি, তিনি ইনজুর্ড হয়ে গিয়েছিলেন। আপনি যদি বেস্ট 11 পিক করেন, ম্যান টু ম্যান, পাওয়ার টু মানে পজিশন টু পজিশন, কথাটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই ওয়ার্ল্ড কাপ অনেক লম্বা, বেঞ্চে মানে স্পেশালি আপনার ডিফেন্সে যদি ভালো ব্যাকআপ না থাকে, আপনার ভালো বেঞ্চ না থাকে, অনেক লম্বা হলেও মাহাদি ফার্স্ট ম্যাচটা কেপ ভার্ডে, আমি কেপ ভার্ডের এগেইনস্টে কোনো ঝামেলা আমি সেটাই বলছি, ওয়ার্ল্ড কাপ জেতার মতো টিম। যেমন বিপ্লব দা একটু আগে বলেন যে এই ম্যাচগুলো আসলে ওরা ওয়ার্ম আপের মতো করেই খেলবে, তা তো বটে, এই ম্যাচটা ওইটাই মানে ওরা কিন্তু এমনও হতে পারে যে কুকুরাকে 40 মিনিটসে তুলে নিয়েছে, জামাল মুসিলাকে যেরকম জার্মানি তুলে নিল, কারণ ওর একটু নিগল ছিল, সেফ রাখতে হবে ওকে, নকআউট থেকে ফ্রেশ ফর। আর এবারে ফরম্যাটটা এমন, আপনি 1 পয়েন্ট নিয়েও 32-তে চলে যেতে পারেন। মানে আমেরিকা
টিভি দর্শক যেন না হারায় এমন ভাবে প্ল্যান করেছে ওয়ার্ল্ড কাপটা যেন কোনোভাবেই বড় দল প্রথম না রাউন্ডে পড়ে, বাদ বাদ না পড়ে। না কারণ পড়ে, জার্মানি গত দুবার প্রথম রাউন্ড থেকে বাদ পড়েছিল, আমরা পড়েছে। জানি কি হয়েছে। ইংল্যান্ড বাদ পড়ার একটা সম্ভাবনা ছিল, 2010 বা 14তে বাদ পড়ে গিয়েছিল প্রথম রাউন্ড থেকে। ইটালি এবং উরুগুয়ের সঙ্গে একই গ্রুপে পড়েছিল, 14 সম্ভবত, ইফ আই এম নট মিস্টেকেন। এবার যেন এরকম না হয়, ওরা ফরম্যাটটা এরকম করেছে, মাত্র 16টা দল বাদ পড়বে। তো 16টা দল আপনি নাম বলে দিতে পারবেন কে কে বাদ পড়বে। বাদ পড়ে, রাইট। যেই আলোচনাটা মানে আমি স্পেনকে নিয়ে যেই সমালোচনার কথাটা বলি সেটা হচ্ছে তার ডিফেন্স এবং তার নাম্বার 9। যদিও এই কথাটা আরেকবার বলতে হয় যে স্পেন কখনো নাম্বার 9-এর ভরসায় খেলেই নাই, সে ফলস নাম্বার 9 এবং উইঙ্গার দিয়ে আসলে খেলা চালিয়েছে। বাট তার যে মাঝমাঠ স্পেশালি ফ্যান্টাস্টিক, পেদ্রি, গাভি, আমি কার নাম বলবো, জুবিমেন্ডি মানে ওয়ান অফ দ্য বেস্ট আর্সেনালের। যদি এই ওয়ার্ল্ড কাপের সেরা 3টা মিডফিল্ডের কথা আমরা বলি, ডেফিনেটলি একটা আমার চোখে ইংল্যান্ড, একটা আমার চোখে পর্তুগাল, আরেকটা হচ্ছে বেস্ট হচ্ছে স্পেন। আপনাকে জাস্ট একটা এক্সাম্পল দিই। আপনি সবসময় আপনি বলছেন যে স্পেনের নাম্বার 9 নিয়ে চিন্তা, কিন্তু স্পেনের নাম্বার 9-এর প্রয়োজন নেই। আপনার কম্পেয়ার করেন, বাংলাদেশ টিমের কথা বলেন, আমাদের তপু বর্মন 2 গোল করলো ইউরোপিয়ান টিমের সাথে গিয়ে। সো টিমের শক্তিটা কোথায় কোচ জানে, এবং তার কোন খেলোয়াড় কি ক্যাপাবিলিটি আছে, এবং স্পেন যেই টিম, এই স্পেনের যেই কেউ গোল করার মতো আছে। কারণ যে একটা টিম আপনার নাম্বার 9-এর প্রয়োজন হয়, ওরা টোটাল ফুটবল খেলে, সবাই গোল করতে পারে, এবং মিকেল মরিনো, ফাবিয়ান রুইস থেকে শুরু করে রদ্রি, গাভি, সবাই পেদ্রি, গোল করা, সবাই গোল করে, ওলমো। সো এখানে নাম্বার 9 সবাই আমার কাছে মনে হয়, এবং ডিফেন্স লাইনেও কিন্তু এসে গোল করে দিয়ে যায়। সো আমার মনে হয় যে এখানে স্পেনের যে খেলা, যার সাথে খেলবে অপোনেন্ট যারা আছে, আমার মনে হয় যে ওই যে আমরা মনে করি যে জাস্ট একটা প্রিপারেশন। আজকে স্কোর লাইনটা বলেন, প্রেডিকশন স্কোর লাইন। 6 গোল, 6-0 or 6-0 6-0। রুবেদ ভাই? 4-0 4-0, এক্স্যাক্টলি 4-0 এবং 6-0। বিপ্লব দা ধন্যবাদ অনেক, রুবেদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ। Pleasure. আমরা ধন্যবাদ। ডেফিনেটলি একটা এক্সাইটিং ম্যাচ দেখি। আমার ব্যক্তিগত মতামত, এই ম্যাচটা 6-0 অথবা 4-0 হতে যাচ্ছে না। স্পেন এত গোল করে না, বা করতে পারবে কিনা আমার জানা আচ্ছা, নেই, আমরা বাট আসবো। ম্যাচটা 3 গোল হইতে পারে, মানে 3-0 মেবি, এটা আমার প্রেডিকশন। নেক্সট ফিফা আওয়ার এই প্রেডিকশন আমরা মিলিয়ে নিব, কার কথা সত্য ছিল, বিপ্লব ভট্টাচার্য, রুবাইদ ইফতেখার, নাকি আমি হাসান মাদি, আমার কথা সত্য ছিল। নেক্সট এপিসোডে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই 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 এই ওয়ার্ল্ড কাপের মজা আপনি মানে এক চুলও যেন এই মজা থেকে বঞ্চিত না হন, সেই আশা রেখে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।